এরকম টাইপ সি পোর্ট পাবেন। কটা পিন থাকে টাইপ সি পোর্টে? 16টা। মিনিমাম 16টা থাকবে, কিছু কিছু থেকে বেশিও থাকতে পারে। মূলত কাজ কয়টার? 8টার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই 16টা লাইন। এই 16টা লাইনে মোট লাইন আছে এখানে 8টা। 8টাও না, 6টা। দেখেন ভালো করে, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি 1 2 একটু কাউন্ট করে নিই, তাহলে বুঝতে পারবেন। 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 আর হলো 16। ঠিক আছে? আমার কথা হলো, এই যে 16 নম্বর আর 15 নম্বরের 3টে দেখতে পাচ্ছেন, এই দুটো হলো কমন করা থাকে। আবার 14 নম্বর আর 13 নম্বর এই দুটো হলো কমন। 1 নম্বর 2 নম্বর কমন, 3 4 কমন। বোঝা গেছে? এই হলো ব্যাপার। এটা কি? এটা হলো গ্রাউন্ড, এটা হলো গ্রাউন্ড। এটা কি? ভিবাস। ভিবাস ভিবাসের পরেরটা। আচ্ছা, এবার থেকে শুরু করি। এটা কি? এটা হলো গ্রাউন্ড, মানে নেগেটিভ আছে। এটা কি? ভিবাস। আর ভিবাস কয়বার আছে? 2 পারে আছে। এই জন্য কি হয়? 2 পারে শো করে। ডিএমডিপি লাইনের পরেরটা হলো এসবিইউ। এসবিইউ বুঝা গেছে? তারপরে হলো সিসি, তারপরে কি? ডিএম ডিপি। বুঝা গেছে? এই সেম লাইনটা এবারেও থাকবে। এসবিইউ, এসবিইউ, সিসি, ডিএম, ডিপি। এটা হলো ডিএম আর এটা হলো ডিপি। এই হলো ব্যাপার। এটা সাইড নাই না, এটা সিসি আর সিসি 1 সিসি 2 বুঝা গেছে? ডিপি ডিএম, ডিএম ডিএম, ডিপি ডিপি। হ্যাঁ, বুঝা গেছে জিনিসটা? আর হলো এসবিইউ একটা আলাদা লাইন। এসবিইউ টোটালি একটা আলাদা লাইন। এসবিইউ 1, এসবিইউ 2, সিসি 1, সিসি 2। বুঝা গেছে জিনিসটা? তো দেখেন দোনো পাশেই কিন্তু দেওয়া আছে। দোনো পাশে সিসি আছে, দোনো পাশে এসবিইউ আছে, দোনো পাশে ডিপিডিএম লাইন আছে। তবে ডিপিডিএম যে লাইনটা আছে এই দোনো পাশে কিন্তু কমন করে দেওয়া আছে, অর্থাৎ একই লাইন। এডিপি আর এডিপি একই লাইন, আর এডিপি ডিএম আর এডিএম একই লাইন। হ্যাঁ, মানে কমন করা আছে এখানে। আর সিসি লাইনটা আলাদা, এসবিইউ লাইনটা একটু আলাদা। তো দোনো পাশেই দেখেন এসবিইউ আছে, সিসি আছে। এই হলো ব্যাপার। এখন কথা হলো যে আপনি এই টোটালি 8টা লাইন বাদ দিয়ে দেবেন। এই 8টা লাইন আপনি বাদ দিয়ে দেবেন, বাদ। এই 8টা লাইন বাদ, তাহলে কি হবে? কাজ হবে না? হবে। এক সাইড সমস্যা হবে, চার্জার এক পাশে হবে আর এক পাশে হবে উল্টো না। করে দিলে হবে। এই হলো ব্যাপার। বুঝা গেছে জিনিসটা? তো এটাতে এই আইডি লাইনের পরিবর্তে এখানে সিসি লাইন ব্যবহার করা হয়। এই হলো ব্যাপার। চ্যানেল কনফিগারেশন। সিসি লাইনের কাজ হলো আপনার চার্জারের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, কেবলের মধ্যে সমস্যা আছে কিনা, আপনার কত ওয়াটের চার্জারের সাথে আছে, এইগুলো শনাক্ত করে সিসি লাইন। বুঝা গেছে? এবং ইউএসবির সাথে কি আছে, ইউএসবির সাথে কি লাগায় রাখছেন, আপনি কম্পিউটারের সাথে লাগায় রাখছেন নাকি একটা ওটিজি কেবলের সাথে লাগায় রাখছেন, বা কোনো এক্সটার্নাল ডিভাইসের সাথে আছে কিনা, ও শনাক্ত করবে হলো এই সিসি লাইনের মাধ্যমে। অর্থাৎ সিসি লাইন আর আইডি লাইন কিন্তু ব্যাপারটা সেম, এটার একটু ভিন্নতা আছে, কিছু এক্সট্রা ফিচার আছে এটা। কেবল ডিটেকশন, চার্জিং কারেন্ট ডিটেকশন, আর হলো ইউএসবি ডিটেকশন। বোঝা গেছে জিনিসটা? আর বাটন ফোনে আপনার হলো টাইপ বিতে যে হলো আইডি লাইন থাকে, এটা শুধু ইউএসবি শনাক্ত করতে পারে না, এটা শুধু কি শনাক্ত করে? দেখে এটার ক্যাপটা দাও। এটা হলো ভিবাস, আর এটা হলো ভিবাসের পরে হলো ডিএম, তারপরে হলো ডিপি আর আইডি। তখন একটা কথা ভুল বলেছিলাম, সেটা হলো যে এই সিসি লাইনের 3টা কাজ আছে। 3টা কাজ হলো যে হলো আপনার ইউএসবি ডিটেকশন, আপনার চার্জিং কারেন্ট ডিটেকশন, আর হলো কেবল ডিটেকশন। মানে কেবলের মধ্যে যদি সমস্যা থাকে সেটাও ডিটেকশন করে। অনেক সময় দেখবেন যে ব্রোকেন কেবল লেখা আসে, ব্রোকেন কেবল ঢুকালে
তো ব্রোকেন কেবল সিসি লাইন থেকে হয়। সিসি লাইন যদি কখনো ওপেন হয়ে যায়, শর্ট হয়ে যায়, তো দেখা যাচ্ছে যে ব্রোকেন কেবল। আর টাইপ বির ক্ষেত্রে যেটা হয়, আইডি লাইনে শুধু ইউএসবি শনাক্ত করতে পারে। হ্যাঁ, যেমন একটা ওডিজি লাগাইছেন, ও কার সাথে আছে এটা বুঝতে পারবে, ও কেবলে শনাক্ত করতে পারবে না, আবার হচ্ছে আপনার চ্যানেল কনফিগারেশন করতে পারবে না। ওই একটাই কাজ, ইউএসবি শনাক্ত, এটা কাজ আইডি লাইন। আইডি। এই হলো ব্যাপার, এটা বুঝতে যান। কেবলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তারের মধ্যে শর্ট কানেকশন বা তার ছিঁড়া আছে, এরকম শনাক্ত করতে পারে সিসি লাইন। সিসি লাইন আর আইডি লাইনের কাজ কিন্তু সেম। এই হলো ব্যাপার। তো মূল যে জিনিসটা হলো, ব্যাটারির মধ্যে 4টা লাইন থাকে। টেকনো এবং আইটেলের এই ধরনের কানেক্টর দেখতে পান আপনারা। তো নিচে বেশিরভাগ নেগেটিভই থাকে, উপরে হলো ব্যাটারি প্লাস থাকে। ডান পাশে যেটা, এটা হলো এনসি লাইন, এটা হলো এনসি লাইন। আর নিচের এটা হলো আইডি, মানে ব্যাটারি আইডি। আর এটা হলো এনটিসি। এনটিসি লেখা থাকতে পারে, পিএইচ লেখা থাকতে পারে, একই ব্যাপার। এমন কথা হলো, ব্যাটারি আমরা যখন লাগাই তখন কি হয়, এখানে যে ভোল্টেজটা দেওয়া থাকে এই ভোল্টেজটা ড্রপ হয়, অর্থাৎ ব্যাটারির মধ্যে একটা R2 রেজিস্টার থাকে। ধরেন পাওয়ার পিএম, এই লাইনের নাম হলো থার্মাল সেন্সিং লাইন। থার্মাল সেন্সিং লাইনের ভোল্টেজ রিকোয়ারমেন্ট হলো 0.6 থেকে 0.9 ভোল্ট। বুঝা গেছে? এখন কথা হলো, মানে স্যামসাংয়ের হিসাবটা একটু আলাদা, টেকনো ইনফিনিক্সের হিসাব বা অপ্পো ভিভোর হিসাব আলাদা। এটা হলো 0.6 থেকে 0.9, আর স্যামসাংয়ে থাকে 0.3 থেকে 0.9, এই পার্থক্য। এখন কথা হলো, এখানে এক্সটার্নাল একটা রেজিস্টারের মাধ্যমে পাওয়ার আইসি ও নিজেই ভোল্টেজ দিয়ে রাখে কত, 1.8 ভোল্ট। দেখেন, পাওয়ার আইসি একদিক দিয়ে ভোল্টেজ দিচ্ছে, একদিক দিয়ে ইনপুট নিচ্ছে। বুঝে গেছে? এদিক দিয়ে কিন্তু ভোল্টেজ সে দিচ্ছে, আর এদিক দিয়ে নিচ্ছে। এখন কথা হলো, মাঝখানে যে কাজটা থাকে ব্যাটারিতে, সেটা হলো ভোল্টেজটা ডিভাইড করে দেয়। এটা ধরে নেন R1 রেজিস্টার মাধ্যমে এখানে ভোল্টেজ দেওয়া আছে সেন্সিং লাইনে। আপনারা জানেন যে রেজিস্টার কখনো ভোল্টেজকে ড্রপ করতে পারে না, বাধা দিতে পারে না, শুধু কারেন্টকে বাধা দেয়। এখন এখানে 1.8 ভোল্টেজ আছে, এখানে কত পাবেন? 1.8। এখন যেহেতু R2 নাই, এখানে 1.8ই পাবেন। তাহলে কী হবে? ও এরর মেসেজ দিবে, হয় টেম্পারেচার লো বলবে অথবা হাই বলবে। এখানে কত থাকতে হবে? 0.6 থেকে 0.9। এখন কথা হলো, এই লাইনটাতে সরাসরি ব্যাটারিতে চলে আসে। আসার পরে আমরা যখন ব্যাটারিটা লাগাই, তো ব্যাটারির মধ্যে নেগেটিভের সাথে একটা R2 রেজিস্টার আছে, যেটা হলো থার্মাল রেজিস্টার। বুঝেছেন? এটা হলো থার্মাল রেজিস্টার সিম্বল। এটা হলো থার্মাল রেজিস্টারের সিম্বল। এরকম লেখা থাকতে পারে থার্মাল রেজিস্টার, টিএইচ লেখা থাকতে পারে, এনটিসি লেখা থাকতে পারে, আরটি লেখা থাকতে পারে। বুঝেছে? এই 3টে লেখা থাকতে পারে। আর কথা হলো, আমরা যখন ব্যাটারি লাগাবো তখন R2 এটার সাথে কানেক্ট হয়ে যাবে এবং কিছু ভোল্টেজও গ্রাউন্ড করে দেবে। তখন কী হবে? পাওয়ার আইসি বুঝতে পারবে এখন ব্যাটারি লাগানো। বুঝে গেছে? সাপোজ এই লাইনে এখন ভোল্টেজ আছে কত? 0.7। ওকে, পাওয়ার আইসি বুঝবে কি যে এখন ওকে, থার্মাল লাইন। এর নিচে যদি চলে আসে তো বলবে হাই, আর এর উপরে যদি চলে আসে তাহলে বলবে লো। বুঝে এই জিনিসটা আরেকটু সহজভাবে বলি। ধরেন যে এটা একটা পাওয়ার আইসি, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন পাওয়ার আইসির সাথে, এটার নাম হলো টিএস, মানে থার্মাল সেন্সিং রিকোয়ারমেন্ট ভোল্টেজ হলো 0.6 থেকে 0.9 ভোল্ট, মানে এখানে লাগবে। এর মধ্যে একটা ভোল্টেজ দিলে পাওয়ার আইসি বুঝবে যে হ্যাঁ ওকে, এটা হলো পিএস। এখন কথা হলো, এখানে ভোল্টেজ ডিভাইডার তৈরি করতে হবে। কেমন তৈরি করবেন? R1 R2 রেজিস্টারের মাধ্যমে। R1 R2, এখানে আমরা দুটো রেজিস্টার নিলাম। রেজিস্টার এটা ধরে নেন R1, আর এটা আমরা ভোল্টেজের সাথে লাগাবো, আর এটা গ্রাউন্ডের সাথে লাগাবো। এটা হলো R2।
অটো রেজিস্টার। ধরে নিলাম দুটোই নর্মাল রেজিস্টার। R1-এর এটা ধরেন যে শুরুর প্রান্ত, এটা হলো শেষের প্রান্ত, এন্ড। R2-র এটা শুরুর প্রান্ত, এটা হলো শেষের প্রান্ত, এন্ড। বুঝেছেন? স্টার্ট এন্ড বোঝার জন্য এটা ধরে নেন। R1-এর শেষের প্রান্ত আমরা লাগাই দেবো কারণ হচ্ছে R2-র শুরুর প্রান্ত, বুঝা গেছে? আর R2-র যে শেষের প্রান্ত এটা লাগাবো গ্রাউন্ডের সাথে, অর্থাৎ নেগেটিভ, বুঝা গেছে? আর R1 যেটা, এটা আমরা লাগাবো কার সাথে? ভোল্টেজের সাথে। এখানে আমরা 1.8 ভোল্টেজে দিব। এই ভোল্টেজটা কে দিবে? পাওয়ার আইসি দিবে। আচ্ছা, গেল। এখন কথা হলো এই R1 এবং R2-র ভ্যালু আমরা যদি পরিবর্তন করি তাহলে এখানে মাঝখানে যে ভোল্টেজটা, এটার নাম কি? ভিডি ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ ডিভাইড। এই ভিডি ভোল্টেজটা কিন্তু পরিবর্তন হবে। এখন হিসাব অনুযায়ী আমরা কি করব? এখানে ভোল্টেজ দিয়ে দেবো কত? 0.6 থেকে 0.9, বুঝা গেছে? এখন সাপোজ এখানে R1 আছে 100 কে। এখন 100 কে হিসেবে R2 কত রাখতে হবে? এটা ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেট দেওয়া হবে, তাই না? ওই হিসাব করে এখানে একটা মানে রেজিস্টার আমরা লাগাই দিব, দিলে কি হবে? ভোল্টেজ তৈরি হয়ে যাবে। এবং এই ভোল্টেজটা আমরা কোথায় দেবো? সেন্সিং লাইনে দিয়ে পাওয়ার এসি বুঝতে পারবে যে এখন ওকে, বুঝা গেছে? অনেক সময় হয় কি, এটা কিন্তু R2 রেজিস্টার, এই R2 রেজিস্টার কিন্তু বাইরে থাকে না, এই R2 রেজিস্টার থাকে ব্যাটারির ভিতরে। আর স্যামসাংয়ে থাকে লজিক বোর্ডে, আর ভিভোতে থাকে রেবনে অথবা লজিক বোর্ডে। এই R2 রেজিস্টার, হ্যাঁ, এটা কিন্তু থার্মাল রেজিস্টার। ডায়াগ্রামে লেখা থাকবে TH অথবা NTC। এই হলো ব্যাপার। এখন কথা হলো বেশিরভাগ ক্ষেত্রে ঘটনা ঘটে কি, এই R2 রেজিস্টার নষ্ট হয়ে যায়, এখানে আর ভোল্টেজ পায় না। এখন বর্তমানে যেহেতু R1 নাই, এখানে ভোল্টেজটা এখন কি আছে? 0 ভোল্ট, একদম কিছুই নাই। তো 0.6-এর নিচে, তাহলে কি বলবে? টেম্পারেচার হাই বলবে, টেম্পারেচার হাই বলবে। এখন আমরা R1 লাগাই দিলাম, R2 ধরেন যে নষ্ট হয়ে গেছে, ওপেন হয়ে গেছে কোনো না কোনো ভাবে। এখন কি বলবে? এখন মানে ঘটনা কি ঘটবে? এখানে ভোল্টেজ বেশি ঢুকে যাবে, এখানে 1.8 ঢুকে যাবে, এখানে যা দেবো তাই ঢুকে যাবে, যেটা 0.9-এর অনেক বেশি। এখন কি বলবে? টেম্পারেচার লো বলবে। এই হলো ব্যাপার। এরকম থার্মাল রেজিস্টার অপ্পো এবং ভিভোতে আপনার লজিক বোর্ডে থাকে, রেবনে থাকে। আর স্যামসাংয়ে থাকে, এটা হলো লজিক বোর্ডে, আর শাওমিতে থাকে ব্যাটারির মধ্যে। বোঝা যায় জিনিসটা? শাওমিতে ব্যাটারি চেঞ্জ করে দিলে হবে। জি জি, ব্যাটারিতে এই ধরনের লেখা পাবেন, দেখবেন এরকম লেখা থাকবে যে P+, P-, তারপরে দেখবেন যে এখানে লেখা থাকবে NTC অথবা থার্মাল অথবা NTC অথবা থার্মাল, তারপরে লেখা থাকবে আইডি। যদি ব্যাটারিতে এরকম লেখা থাকে NTC অথবা TH, তাহলে বুঝবেন যে এই থার্মাল যে রেজিস্টার এটা ব্যাটারির মধ্যেই আছে, এটা লজিক বোর্ডে বা রেবনে নাই, সেটা যে ব্র্যান্ডের সেটি হোক না কেন, বোঝা গেছে? ব্যাটারি চেক করতে হবে। জি। আর যদি এখানে শুধু আইডি লেখা আছে, থার্মাল বা NTC নামে, মানে TH বা NTC নামে কোনো লেখা নাই, শুধু কি আছে? আইডি আছে, তাহলে বুঝতে হবে এই থার্মাল রেজিস্টার আছে লজিক বোর্ডে অথবা রেবনে। বোঝা গেছে জিনিসটা? এই হলো ভিভোর অনেকটা স্যার রেবনে দেখা যাচ্ছে রেজিস্টার, ওটাই হলো থার্মাল রেজিস্টার। ক্যাপাসিটরের মতো দেখতে কালো রঙের। ভ্যালু পাবেন কত? ভ্যালু পাবেন হলো 70 থেকে 100 কিলো ওহমের মধ্যে, হ্যাঁ, এটার ভ্যালু। মূলত আপনারা যখন পরিমাপ করবেন তখন এটা 30 থেকে 70-এর মধ্যে থাকবে কিলো ওহম। এটার ভ্যালু থাকে মূলত 70 থেকে 100, কিন্তু আপনারা যখন বোর্ডে পরিমাপ করবেন টেম্পারেচার অনুযায়ী এটার ভ্যালুটা একটু কম পাবেন, 30 থেকে 70 পাবেন। এর মধ্যে যদি থাকে তাহলে বুঝতে হবে ওই থার্মাল রেজিস্টারটা ওকে। বুঝা গেছে? এ হলো ব্যাপার। এবং হিট দিলে কি হবে? ওটা কম বেশি হবে। হিট দিলে আস্তে আস্তে ওটা নামতে থাকবে ভ্যালু, আবার যখন ঠান্ডা হবে না তখন আবার আস্তে আস্তে বাড়তে থাকবে। এই হলো ব্যাপার। বোঝা যাচ্ছে? প্র্যাকটিক্যালে দিয়ে এটা করতে লাগে একবারে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আজকে সময় থাকলে আজকে প্র্যাকটিক্যাল করে দেখাতাম আপনি, মাথায় রাখেন। স্যামসাংয়ের জন্য 0.3 ভোল্ট থেকে 0.9 ভোল্ট থাকবে কি লাইনে? থার্মাল সেন্সিং লাইনে। আর অপ্পো, ভিভো বা টেকনো ইনফিনিক্সের ক্ষেত্রে 0.6 থেকে 0.9-এর মধ্যে থাকবে
কিছু কিছু ফোনে 1.8 থাকতে পারে। বুঝা গেছে? এটা হলো সর্বোচ্চ। কিছু কিছু ফোনে 1.8ও থাকতে পারে। কখন? থার্মাল সেন্সিং লাইন যেটা, আরেকটু বুঝিয়ে দিই। এটা হলো R1 না, আর এটা হলো R2। এটা হলো ভিডি ভোল্টেজ, যেখানে ভোল্টেজ ডিভাইড হয়। এটা কার সাথে থাকবে? ভোল্টেজের সাথে থাকবে। হ্যাঁ, এখন এখানে কত ভোল্টেজ আছে এটার অনুযায়ী এটা পরিবর্তন হবে। এখানে যদি 1.8 থাকে, এখানে যদি 1.8 ভোল্টেজ থাকে, যেটা ভোল্টেজ সোর্স, তাহলে 0.6 থেকে 0.9 এর মধ্যেই থাকবে। বুঝা গেছে? আর এখানে যদি ভোল্টেজ থাকে হলো 2.8, কোথায়? R1 এর মাথায়, যেটা হলো ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজের নাম হলো TREF, ভোল্টেজ রেফারেন্স, মানে থার্মাল রেফারেন্স ভোল্টেজ। বোঝা গেছে? এই ভোল্টেজের নাম কি? TREF, থার্মাল রেফারেন্স। হ্যাঁ, এই থার্মাল রেফারেন্স ভোল্টেজ যদি 2.8 হয়, তাহলে এটার হলো আউটপুট হবে কত? সর্বোচ্চ 1.8। বোঝা গেছে? আর যদি থার্মাল রেফারেন্স ভোল্টেজ 1.8 হয়, তাহলে সর্বোচ্চ আউটপুট ভোল্টেজ হবে 0.9। এই হলো ব্যাপার।